আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে রয়েছি বরগুনা সদর উপজেলার ৬ নং বুড়িরচর ইউনিয়নের রায়েরতবক গ্রামে। আমাদের এই ব্লকে আব্দুর রহিম ব্লকে যারা জড়িত রয়েছেন, আমাদের সাথে যুক্ত রয়েছেন, প্রথমেই তাদেরকে আমার পক্ষ থেকে স্বাগতম এবং অভিনন্দন জানাচ্ছি আমাদের এই ভিডিও দেখার জন্য। আজকের আমরা আরেকটি ভিন্ন চাষাবাদ নিয়ে কথা বলবো। আমাদের প্রকল্প ছিল কন্দাল প্রকল্প, কন্দাল জাতীয় ফসল নিয়ে এই প্রকল্পটা ছিল। এর ভিতরে এটি লতিরাজের প্রদর্শনী থাকে। আমাদের প্রদর্শনী যদি দেওয়ার শর্ত থাকে যে জনসমাগম থাকবে, মেইন রাস্তার পাশে থাকবে যেখানে গাড়ি ঘোড়া চলে। তো আমার রায়তবগের পথে রায়তবগ বাজারে যাওয়ার আগেই একটি জায়গা রয়েছে। এখানে আমাদের একজন ভাই আছে, তার সাথে আগে কথা বলি। রেজাউল ভাই, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আমরা মূলত কথা বলবো এখন আমাদের একজন লতিরাজ চাষ করে যিনি সফল হয়েছেন, আমাদের রেজাউল ভাইয়ের সাথে। উনি একসময় বরগুনা শহরে বাজারে ব্যবসা করতেন। তো ওনার সাথে আমার পরিচয় হয়। এরপরে উনি এখানে লিচে জমি নিয়েছেন। ওনার সাথে আমার কথা হলো যে আসলে তিনি রাস্তার সাথে লতিরাজ করবেন কি না। যদি করেন তাহলে আমাদের কৃষি অফিস থেকে তাকে কিছু সহযোগিতা করা হবে। 4,000-এর মতো তাকে আমরা চারা দেব, এরপরে পরিচর্যার কিছু এবং সারটার আমরা প্রথম দেব। তারপরে রেজাউল ভাই কিন্তু আগ্রহ প্রকাশ করে যে হ্যাঁ, তিনি 2-3 দিন পর আমাকে জানায় হ্যাঁ আমি করতে চাই বা আগ্রহ প্রকাশ করছে। এরপরে আমরা তাকে সাপোর্টটা দিই এবং তাকে আমরা এই কন্দল প্রকল্প লতিরাজ 1 এই জাতটি তাকে আমরা দিয়েছিলাম। তিনি 40 শতক জমিতে চাষ করেছেন এবং গতবারে যখন তিনি এই প্রকল্প তার শেষ হয়ে যায় আমাদের কার্যক্রম, এরপরে কিন্তু তাকে প্রথম প্রদর্শনী দেওয়ার পরে তিনি কিন্তু এই যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন, আমরা যে এখন লতিরাজের ক্ষেতের মধ্যে রয়েছি, এটা আসলে তার নিজের উদ্যোগে করা এবং এর আগের যে আমরা দিয়েছি সেটা সফলতা পেয়ে তিনি ওই জমিটারে অন্য কিছু করার পরে তিনি এইটা করছেন আলাদা আবার তার সফলতার জন্য। আমরা রেজাউল ভাইয়ের সাথে সরাসরি কথা বলি যে আসলে তার এই যে আমাদের কাছ থেকে তিনি পেয়েছিলেন তাতে তার কতটা 1 বছর আয় হয়েছে এবং ওইখান থেকে তিনি আবার এটাকে ধরে রাখার জন্য আলাদা করেছেন। এটা আপনার এই যে লতিরাজের যে আপনি চাষ করলেন, এইখানে করেছেন, এর আগে করেছেন, আপনার এটার সফলতা বা আপনার এই চাষের সম্বন্ধে কিভাবে আগ্রহ প্রকাশ করলেন বা কিভাবে আপনি এটা সফলতা অর্জন করেছেন এবং কতটুকু এ পর্যন্ত করেছেন, ওখানে আপনার যে প্রকল্প থেকে এইখানে আনছেন, আসলে বলেন আপনার একটু সফলতা গল্পটা শুনি আপনার কাছ থেকে। আমি অনেক লাভবান হয়েছি। তারপরে চিন্তা করলাম ও জমিটা একটু নিচু হয়েছে, তাই আমি এই জায়গায় একটা নতুন জমি নির্বাচন করিয়া পরে আবার এই জায়গায় আসছি। ও জায়গায় মাশাআল্লাহ ভালো লাভ হয়েছিল। আপনি 1 বছরে কত টাকা আয় করেছেন? আমি খরচপাতি যাওয়ার পরে 50 থেকে 60,000 মতো। 50 থেকে 60,000 মতো। পরে আবার এই জায়গায় আনছি, এই জায়গায় ভালো। ওটা শেষ করার পর আপনি এখানে নিয়ে আসছেন। আপনি আগ্রহটা প্রকাশ কিভাবে করলেন? এটা তো আগে কোনো সময় আপনি জানতেন না যে এই লতিরাজ চাষ করা যায়, কিভাবে আপনি করলেন? এই তো আপনারা অফিস থেকে আমার দিয়েছেন যে আপনি করবেন কিনা, তারপর আমি করলাম। আপনাকে কথা মতন আপনারা চারা দিয়েছেন, এই যে সার ঔষধ দিয়েছেন, আমি করিয়া মজা পাইছি, এই জন্য আবার একটা জমি নিছি। আচ্ছা, এই লতিরাজের তো আপনি নিজেও খেয়েছেন, এটা স্বাদ কি একটু আলাদা ভালো লাগে? জি জি, এই যে আমাদের লোকাল যে নরমাল যে একটি জাত রয়েছে রাস্তার পাশে পাওয়া যায়, যে ওটার চেয়ে এটা কি অনেক আলাদা? অনেক আলাদা। এটা সেদ্ধ হলেই খাওয়া যায়, সেদ্ধ হলেই খাওয়া যায়। আচ্ছা, এই লতিরাজে আপনি কি কেজি হিসেবে বিক্রি করেন? কেজি হিসেবে বিক্রি করেন। একটা লতিরাজে 1 পিজে মানে 1 কেজি হয় কতটা পিস হইলে 1 কেজি হয়? 20-25টা পিস হইলে তাতে 1 কেজি হয়। জি, এরকম আপনি বিক্রি করতে পারেন কয় মাস পর বিক্রি করতে পারেন? এটা তো সপ্তাহে একবার কাটার নিয়ম। সপ্তাহে একবার কাটার নিয়ম, তাহলে মাসে আপনি 4 বার পারেন। 4 বার। মোট প্রথম লাগানোর 2 মাস পর থেকে এটা শুরু হয়। প্রথম লাগানোর 2 মাস পর থেকে আপনি প্রথম হারভেস্ট শুরু করেন। জি, সপ্তাহে একবার করেন, তাহলে মাসে 4 বার করেন। জি, তাহলে প্রতিবার আপনি করলে আপনি কত কেজি আপনি বিক্রি করতে পারেন বাজারে? বাজারে এখন তো এই যে পৌষ মাঘ মাস এখন তো একটু কম দেখা যায়, ফাল্গুন চৈত্র মাসে অনেক বাড়বে। এটা সিস্টেম এখন একটু কম, এই যে শীতে একটু কম। জি, এরপর যখন একটু গরমে আবহাওয়া আসবে তখন একটু বাড়তে থাকবে। তাহলে এখন আপনি 2-3-4 মণ আপনি কি মাসে বিক্রি করতে হবে না সপ্তাহে? সপ্তাহে 2-3 মণ বিক্রি করতে হবে। আপনি কত করে কেজি বিক্রি করেন বাজারে পাইকারিতে? এখন বর্তমানে যে সবজির বাজার তো এমনি একটু কম, কিন্তু আপনি যখন দাম বেশি হবে
এবং কচুর শাকটা এখন কম খায়, এই যখন যখন ফলনও কম, খায়ও কম, এবং এই যে এটা একটু গরমের চাহিদা, এক গরমের কথায় চাহিদা, গরমের দামও চাহিদা, কম। পানি কচু লতিরাস এগুলো গরমের জি, চাহিদা, জি। শীতে না। কিন্তু আপনি কত টাকা কেজি বিক্রি করেন আপনি যখন দাম আসে বাজারে? আমি 60 টাকা পর্যন্ত বিক্রি করছি, মানে পাইকারি 60 টাকা পর্যন্ত জি, বিক্রি আমাদের করেন? দক্ষিণ অঞ্চলে এটা একটু দাম কম, দেখা যায় শহরে 100 টাকা, শহরে 120 টাকা, কিন্তু আচ্ছা, আমাদের দিকে- তাহলে আপনি বরগুনা শহরে 60 টাকা বিক্রি করেন, জি, আর এটা চিংড়ি মাছ দিয়ে খুব সুস্বাদু। সুস্বাদু। খেতে বা খুবই taste। যে কোনো অন্য মাছ দিয়ে, ওই যে ওই যে হাঁসরা মাছ বলি আমরা, হ্যাঁ, ওটার সাথে আমরা ভাজিও গ্রামের যে ভাজি যে করা যায়। মাছ বলি, হ্যাঁ, জি, ওটার সাথে ভাজিও করা যায়। আচ্ছা, ওটার সাথে ভাজি করা যায়, আর চিংড়ি মাছ দিয়ে যে ভাজি ওটা আলাদা টেস্ট। জি, আপনার ওইখানে যখন আমরা এটা দিয়েছিলাম তখন আমাকে আপনি দিয়েছেন, জি। আমি খেয়েছিলাম, আলাদাই একটা টেস্ট এবং খেতে খুবই ভালো লাগে। আজকেও খাই একবার- দেখবেন না শীতে কেমন মজা। ও আজকেরও খেয়ে দেখবো। তাহলে আজকেরও আমরা কিছু নিয়ে যাই, দেখি আপনার এখান থেকে কেমন লাগে খেতে, জি। আর এখন এই শীতের সময় কিরকম মজা। এর আগে আপনি ওখান থেকে আমরা দিয়েছিলেন। রেজওয়াল ভাই, তাহলে আপনি কি এই কচুটা মানে এই যে শেষ হওয়ার পরেও আপনার কি চিন্তা ভাবনা যে এই লতিরাসটাই আপনি করতে চান, জি, যেটা সফলতার কারণে, যেটা ব্যবসা ভালো, খরচ যে কম? আমি আরো একটা জমি একজনের চাইছি, ওর জমিটা উঁচু, আমার চয়েস আমি 10 করা জমি এর কাছে চাইছি, উনি যদি দেয় তাহলে ওটা আমি নেব 10 করাতে। আবার এই পৌষ মাঘে আসলে এই চাষটার আর একটা সিস্টেম হলে একদম পৌষ মাঘে লাগাইতে হয়। পৌষ মাঘের সময় লাগাইতে হবে, হ্যাঁ, বসে হ্যাঁ, এখন পৌষ জমি- মাসে লাগাইলে এই সময়টা হ্যাঁ, উপযুক্ত হ্যাঁ, সময়, উপযুক্ত সময়, মৌসুম, চারাটা ধরে চাষ ঠিক করা। হয়ে যাবে, 2 মাস পর আসবে, 2 মাস পর ওই প্রথমেই সময় আসবে, সবজির দাম বেশি, দাম আর বেশি। এই কচুর চাহিদাও বেশি তখন, অন্য কোনো সবজি থাকে না বললেই থাকে না চলে, বললেই চলে, তখন চাহিদাটা হ্যাঁ, বেশি। জি। পোকামাকড় বা কোনো রোগে আপনি মনে করেন কিনা যে হ্যাঁ, বেশি কোনো রোগ আছে কিনা, হ্যাঁ, না আছে। খুবই কম, জি। বা সামান্য পরিচর্যা করলেই হয়? আপনার কাছে কি মনে হয়? এই যে মাসে একবার ছত্রাকনাশক পাউডার আছে, ওইটা সারের সাথে মিলেই দিতে হয় যাতে আচ্ছা। গোড়া না পচে। আচ্ছা, আচ্ছা, আর এটা পোকের ঔষধ হলে যে কোনো একটা বিষ। আচ্ছা, তাহলে যদি- আপনি মনে করেন যে এই কচুতে বেশি ক্ষতি করে পচন, পচন। মেইন হলে এটা ক্ষতি পচন, পচনটা রোধ করার জন্য আপনি ব্যবস্থা নেন মাসে জি। একবার, জি, হ্যাঁ, সারের সাথে আপনি পচনের ওষুধ দেন, জি, তাহলে আর পচনটা ধরে না। ধরে না। আর একটা কীটনাশক দেন, আর একটা কীটনাশক দিয়ে স্প্রে, Spray একটা করেন, লোদা পোক হয়, বলে- যে কোনো একটা কীটনাশক দিয়ে লইলে। এই গাছের ভিতরে যদি থাকে কোনো পোক, যে একটা লোদা তাহলে পোক হয়, আপনার ওই লোদা পোক হয়, আগা প্রথম পাতা খায়, পাতা হ্যাঁ। খাওয়ার পর তারপর আস্তে গোড়ায় আস্তে চলে যায়। এইটা ছিদ্র করে আস্তে গোড়ায় চলে যায়। এই জায়গায় খাওয়ার পর বাইয়ে নিয়েছি না, এটা খেতে খেতে কচুর নিচে যায়, এরপরে ওই কাঠটা ধরে। খাইয়ে গোড়াটা শেষ, কাঠটা ধরে মেইন কচু। মেইন কচুরে ধরলে গাছটা জি। শেষ হয়ে যায়। জি, এই কারণে আপনি কীটনাশক এটা ব্যবহার করেন, জি। তাহলে ওই পোকাটা মারা যায়। শুধু ছত্রাকনাশক আর কীটনাশক, এই দুইটা, তাহলে বেশি পরিচর্যা লাগে না, না, একবারই একদম করলে, আর কম। মাঝে মাঝে সেচ দিতে হয়, যখন শুকিয়ে যায় তখন আপনি মাঝে মাঝে সেচ দেন। যেমন ওই যে লতিগুলো দেখেন, এগুলো কিন্তু গরমের দিন হইলে এখন হয়েছে 1 হাত, ও গরমের দিন হইলে 2 হাত হয়ে যেতে ও তাহলে এটার আপনি মনে করেন শীতে সাইজও কম হয়, কম হয়। মানে ফলনও কম, সাইজও কম, অন্যান্য শাকসবজি যেমন শীতে বাড়ে, এইটা কমে। এইটা কমে, কিন্তু গরমে এটা বাড়ে। তাহলে এটা শুধু আপনারা শুনলেন এই মুহূর্তে যে আসলে তার রোগের ভিতরে এই কচু তেমন পরিচর্যা লাগে না। এটা যদি মাসে একবার সারের সাথে তিনি এটা পচন ওষুধ, ছত্রাকনাশক, মানে পচনের ওষুধ দেয়, তাহলে তার এটা এই পচনের সমস্যাটা হবে না। মেইন হয়েছে কচুর মারাত্মক হইলো এটা পচন, কচুর যে কোনো সময় পচনে ধরে। এরপরে আরেকটা তার সমস্যা আছে, সেটা হলো কি পোকায়, লেদা পোকায় ধরলে এই পাতা থেকে প্রথম খাওয়ার পরে আস্তে আস্তে নিচে ডগা গেলে মেইন কচুটা তারা খেয়ে ফেলে, যে যেমন কারণে এই যে এই পাতা গাছটা, খাইছে, পোকা এই যে খাইছে, পাতা এই যে পোকা খেয়েছে, ধরছিল, ঔষধ দিছি আমরা, ওষুধ দিছে, ঠিক 10 হয়ে দিন যাবে। আগে। জি, এটা কীটনাশক দিলেই হয়, জি। তাহলে এই যে পোকা আর খাইছে, মাঝে মাঝে ওষুধ দিতে এই হয়। পোকায় খায়, শুধু একটা লোদা পোকের মতো। ওইটা- আলাদা পোকার এটা মতো, একটু- এই যে লক্ষণ তা দেখা জি। যায়। এর চেয়ে বেশি আসলে তেমন পরিচর্যা লাগে না, এবং ইও কম, খরচও কম। দেখ, আমাদের বেশি দেওয়া লাগবে না, সামান্য দিয়ে। এই আপনাদের সকলকে, আমাদের আব্দুর রহিম ব্লগকে ধন্যবাদ। আমাদের এই নতুন যে একটি ভিন্ন চাষাবাদ, যে এই অঞ্চলের মানুষ আসলে এইভাবে এই পানি কচু চাষাবাদ অথবা লতিরাজ আসলে কোনো কৃষক কিন্তু করতে চায় না। আর কারণ কি এটা যদি কেউ মোটামুটি চারা লাগে পরিশ্রম- চারা লাগলে দিতে পারবো। এটা আসলে কেউ করতে চায় না, কিন্তু আসলে এই খাবারটা শুনছেন অনেক সুস্বাদু। শীত মৌসুমে এটার ফলন খুব কম, বাজারে চাহিদাও কম। যখন গরম হবে এইটার সাইজও বড় হবে, ফলনও বাড়তি হবে, বাজারের দামও বেশি হবে। ঠিক আছে, এটার দামও বেশি হবে। আপনারা যারা এই লতিরাজ যারা আগ্রহ খাওয়ার যাদের ইচ্ছে পোষণ করে, যারা খেয়ে মজা পেয়েছেন, তারা অবশ্যই খাবেন। আমি নিজে এখান থেকে খেয়েছি, আলাদা একটি মজাদায়ক একটা খাবার আমার কাছে মনে হয়েছে। খাবারের সাথে খুবই ভালো লাগে। এটা যে কোনো মাছ অথবা চিংড়ি মাছের সাথে খেতে পারবেন। আপনাদের নতুন যদি কেউ এই কচু লতিরাজ চাষ করার আগ্রহ প্রকাশ করেন, আপনারা যোগাযোগ করতে পারবেন। যে কোনো যত চারা লাগে এইখান থেকে আমরা আপনাদের দিতে পারবো, বা আমাদের এই রেজাউল ভাই উনি সরবরাহ করতে পারবে। উনি এটা বিক্রি করার মতো ওনার চারা রয়েছে। সুন্দর একটি
ভিন্ন চাষাবাদ সম্পর্কে শুনছেন আপনারা অনেকক্ষণ ধরেই। আমাদের সাথে যারা যুক্ত রয়েছেন আপনাদের সকলকে আবার ধন্যবাদ জানাচ্ছি। আবার কোনো নতুন ফসল নিয়ে ভিন্ন একটি ফসলের চাষাবাদ সম্পর্কে এবং একজন সফল কৃষকের সম্পর্কে আপনাদের সাথে কথা বলবো। আমাদের যারা জড়িত রয়েছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। আপনারা সকলে সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ।